মাত্র 17 দিনের মধ্যে নজিরবিহীন ব্যর্থতার মুখে বিএনপি সরকার। আপনি অবাক হবেন যে বিএনপি কতটা ব্যর্থ সরকার। জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিচ্ছি। আপনারা জানেন, যারা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের অন্ধভক্ত আছে বা এদের যারা সুবিধাভোগী, তাদের ভিতর থেকে নতুন বয়ান সামনে হাজির করা হয়েছে। সেই বয়ান সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানাবো নতুন একদল আল্লাহর ফেরেশতা বাংলাদেশের বুকে নেমে এসেছে। তারা এত নিষ্পাপ এবং মাসুম এবং তারা যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, তার একটা ভিডিও আমি আপনাদেরকে শেষে দেখাবো। শুনতে ভালো লাগে না, কিন্তু কে লাগাই দিল? ওই যে সাবেক উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, উনি একজনের পিছনে আরেকজনকে লাগাই দিছে। রাজনীতিটা কেমন করলো এবার বুঝা নেন। দুইটা খবর বলি, এই দুইটা খবরে পরিষ্কার যে আমেরিকা এবং ইসরায়েল মরিয়া হয়ে উঠছে, কারণ তারা কোনোভাবে ইরানের সাথে কুলাতে পারতেছে না। স্বাগতম প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। আপনারা জানেন, যারা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের অন্ধভক্ত আছে বা এদের যারা সুবিধাভোগী, তাদের ভিতর থেকে নতুন বয়ান সামনে হাজির করা হয়েছে। সেই বয়ান সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানাবো নতুন একদল আল্লাহর ফেরেশতা বাংলাদেশের বুকে নেমে এসেছে। তারা এত নিষ্পাপ এবং মাসুম এবং তারা যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, তার একটা ভিডিও আমি আপনাদেরকে শেষে দেখাবো। তার আগে আমরা চলুন এই খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানের যে অপকর্ম, এদের এই অপকর্মের প্রতিবাদে জামাত ইসলাম শুক্রবার জুমার পরে বাইতুল মুকাররম থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেখানে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। এটি হবারই কথা, কারণ তারা এত জঘন্য কাজ করেছে যে দীর্ঘ 17 বছর পরে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে, সুযোগ পেয়েছে। সেই ভোটাধিকার প্রয়োগ করার পরে তাদের সেই ভোটকে বানচাল করে দেওয়া হয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে, তারা যাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে যে তারা তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে মহান জাতীয় সংসদে গিয়ে, তাদের সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে লাথি মেরে এরা ফল উল্টিয়ে অন্য কাউকে সেখানে এনে বসিয়ে দিয়েছে। এবং ফল ডাকাতিটা কোন পর্যায়ে হয়েছে দেখুন, 168কে 68 বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করতে পেরেছেন? তো যাই হোক, জামাত ইসলাম এদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দেখুন মিছিলে মানুষের সমাগমের অবস্থা দেখুন। শুধু তাই নয়, এই যে মিছিল, এই যে মানুষের প্রতিবাদ, এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের পরে মানুষ, উত্তেজিত জনতা, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরেও তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারে নাই এই কুচক্রী মহলের কারণে, তাদেরকে দেখুন জুতাপেটা করেছে। এখন কথা হচ্ছে, এই খলিলুর রহমানের আজ এই পরিণতি কেন ভোগ করতে হলো? তিনি তো এখনো জীবিত এবং তিনি এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। কি দরকার ছিল? মানুষের কতটুকু প্রয়োজন হতে পারে, একজন মানুষের কতটা সম্মান প্রয়োজন হতে পারে? তিনি তো সবেমাত্র কয়েকদিন আগে সর্বোচ্চ সম্মান বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাকে আবার এটা অসৎ উপায় অবলম্বন করে তাকে বিএনপির ভিতরে গিয়ে তাকে এই অপকর্ম করতে হলো। তিনি কিভাবে বিএনপিকে আশ্বস্ত করেছে এবং প্লিজড করেছে দেখুন। মাত্র কয়েক মাস আগে, 2 মাস আগে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমির খসরু মাহমুদ এবং ইশরাক হোসেন প্রত্যেকেই এই খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। যে কোনো মূল্যে তারা এই খলিলুর রহমান এবং নাসিমুল গনি, বর্তমান যে মন্ত্রী পরিষদ সচিব, এই দুইজনের বিদায় করার জন্য তারা আলটিমেটাম দিয়েছিল। তারা দুইজনই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে বিএনপি সরকারের। তাহলে এর দ্বারা কতটুকু উপকৃত হয়েছে বর্তমান সরকার, এবার চিন্তা করুন।
এই খলিলুর রহমান আর একটি অসত্য বাণী তিনি বাংলার মানুষের সামনে উপস্থাপন করেছেন। আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছিল, এই চুক্তির ব্যাপারে যখন সমালোচনা শুরু হলো, খলিলুর রহমান একেবারে সুবোধ বালকের মতো অসত্য কথাটাকে তিনি কিভাবে সত্যের মতো বর্ণনা করে গেলেন, যে আমরা শুধু এই চুক্তি একা করি নাই, এই চুক্তি যখন করা হয়েছে তখন বিএনপি এবং জামাত উভয়ের সাথে আলাপ আলোচনা করে সলা পরামর্শ করেই এই চুক্তি করা হয়েছে। তার এই বক্তব্যের কয়েক ঘন্টা পার হতে না হতেই জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার অসত্য বচনকে জনসম্মুখে প্রকাশ করে দিয়েছে। দেখুন, জামাত আমির বলেছে যে না, তিনি এইভাবে মিথ্যাচার করতে পারেন না রাষ্ট্রীয় এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে। আমরা বারবার তাদেরকে বলেছি, জামাত আমিরের ভাষায়, যে আমরা বারবার বিগত সরকারকে বলেছি, আপনারা যেখানে যে চুক্তি করেন অবশ্যই বিএনপি এবং আমাদেরকে ডেকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে তাদের সাথে সলা পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু তারা আমাদের পাত্তা দেয় নাই, আমাদের কথা তারা কর্ণপাত করে নাই। অথচ এখন যখন বিপদে পড়েছে তখন বলা হচ্ছে যে আমাদের সাথে আলাপ করেছে। আদতে তারা এই বিষয়ে আমাদের সাথে কোনোদিন আলাপই করে নাই। চিন্তা করেছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে শপথ নিয়ে কিভাবে এরকম কোটটাই পোড়া লোকগুলো, শিক্ষিত মানুষগুলো কিভাবে অসত্য কথাকে সত্যের মতো প্রচার করে যায়, বলে যায় নির্দ্বিধায়, অবলীলায়। সুতরাং মানুষ যখন এই পর্যায়ে নেমে যায় তখন তো তার ওই ভিডিওতে যা দেখলেন, ওই জুতার বাড়ি ছাড়া আর কপালে কিছু থাকে না। আপনার ক্ষমতায় থাকার পরেও যদি জুতার বাড়ি কপালে জোটে, আপনি ক্ষমতা থেকে নামার পরে জনগণ আপনার কি করবে আপনি কি বুঝতে পেরেছেন? এখন জনগণের ভিতর থেকে প্রবল কানাঘুষা শুরু হয়েছে যে রেজওয়ানা হাসান কেন হঠাৎ করে এই সত্য কথাটি বলে দিলেন। অনেকেই বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তাদের দুইজনকেই মন্ত্রণালয়ে নেয়ার কথা ছিল, বিএনপির মন্ত্রী পরিষদে যুক্ত করার কথা ছিল। কিন্তু বিএনপি যখন মাত্র 17 দিনের মধ্যে নজিরবিহীন ব্যর্থতার মুখে বিএনপি সরকার। আপনি অবাক হবেন যে বিএনপি কতটা ব্যর্থ সরকার। জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিচ্ছি, বিএনপি এই দেশ ধ্বংস করবে। বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে, অন্ধকারে থাকতে হবে, না খেয়ে মরতে হবে, নিম্ন আয়ের মানুষ সবকিছু রিজার্ভ শূন্য করে ফেলবে এরা। বাংলাদেশ একটা কিয়ামতের মতো একটা অবস্থা দেখবেন, শাসন করতে পারবে না, কোনো যোগ্যতাই নেই। একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিলেন ইউনূস। ইউনূস গাদ্দারি করেছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কারচুপি নির্বাচন দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু ইউনূসের শাসন ছিল বাংলাদেশের ইতিহাসে জীবন রক্ষাকারী শাসন। বাংলাদেশ ধ্বংস হয়, রিজার্ভ নাই, দেউলিয়া হয়ে যাওয়ার মতো একটা দেশ। দেউলিয়া, দেউলিয়া বুঝেন? দেউলিয়া কি কথাটা অনেকে ব্যবহার করেন, কিন্তু এই কথায় আসলো একটু বলি, শেখেন দু একটা টার্ম, লিগাল টার্ম। দেউলিয়া এটা একটা লিগাল টার্ম, দেওয়ানি কার্যবিধিতে এই দেউলিয়া শব্দটা আছে, দেওয়ানি আইনে এবং কোম্পানি আইনেও এই দেউলিয়া আছে। যে আপনি যদি এরকম হন যে আপনি অনেক দেনা, আপনার দেনার পরিমাণ, ঋণের পরিমাণ আপনার মোট সম্পত্তির চাইতে বেশি হয়ে গেছে, তার মানে আপনি এত টাকা দেনা হয়েছেন যেভাবেই হোক না কেন, যে আপনার টোটাল সম্পত্তির চাইতে আপনার দেনার পরিমাণ বেশি, তখন আপনি চাইলে অথবা অন্য কেউ চাইলে আবেদন করতে পারবে কোর্টের কাছে যে একে দেউলিয়া ঘোষণা করা হোক। তখন কোর্ট যদি সবকিছু বিবেচনায় দেখে যে না, এর ঋণের পরিমাণ মোট সম্পত্তির চাইতেও বেশি, তখন দেউলিয়া ঘোষণা করে। দেউলিয়া ঘোষণা করার পর সে ঋণ থেকে মাপ পেয়ে যায়। তখন সম্পত্তি যা আছে ওইগুলো একটা নিয়ম অনুযায়ী, চুক্তি বা অগ্রাধিকার অনুযায়ী বন্টন করা হয়, মানে ওইগুলো বিক্রি করে দেনা দিয়ে দেওয়া হয়। কিন্তু সবাইকে দেওয়া তো সম্ভব না, কারণ তার ঋণের পরিমাণ মোট সম্পত্তি থেকে বেশি। এখন বাকি টাকা যে বেশি, যে এত টাকা ঋণ দেওয়া সম্ভব না, ওই দেউলিয়া ঘোষণা করার ফলে সে এটা থেকে মাপ পায়। মানে এটা মানবিক একটা আইন। দেউলিয়া আইনকে বলা হয় একটা মানবিক আইন। কেন? সে দেনা থেকে মুক্তি পায়। দেউলিয়া ঘোষিত হলে তার আর কোনো দায় থাকে না। সম্পত্তি বিক্রি করে ঋণ যতটুকু দেওয়া যায় এতটুকু দেওয়া আদালতের দায়িত্ব, রিসিভার নিয়োগ করা যায় বিভিন্ন কিছু। ওই ব্যক্তি ফ্রেশ। এমনকি তার বিরুদ্ধে টাকা মেরে খাওয়া, ঋণ নিয়ে এই মানি স্যুট মামলা বা নানান মামলা টামলা যদি থাকে, এগুলো থেকে তিনি মুক্ত, তিনি একদম ফ্রেশ ব্যক্তি। এই মানবিক আইন কিন্তু রয়েছে। বাংলাদেশ কিনা ওই দেউলিয়ার দিকে যায় বিএনপির আমলে, কারণ এরা অতীতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে। শ্রীলঙ্কা একবার দেউলিয়ার কাছাকাছি গেছিল না? ব্যর্থতার কারণে, ভয়াবহ দুর্নীতি অনিয়মের ফলে বাংলাদেশ আবার দেউলিয়ার দিকে যেতে পারে। মাত্র 17 দিন হলো ক্ষমতায় আসলো, এখন বাংলাদেশে হাহাকার লেগে আছে। ওপেন খবরে দেখছেন হাহাকার, ভিতরের খবর ফুসা নাই। কি? জ্বালানি তেল নাই। একটা জিনিস মনে রাখবেন, একটা দেশে জ্বালানি তেল না থাকা মানে কিচ্ছু নেই, ও ধইছে, ও একদম মরে গেছে। কারণ বাংলাদেশ চলতে হলে জ্বালানি তেল লাগবে। জ্বালানি ছাড়া দেশ এক মুহূর্ত চলতে পারে না। আপনার ঈদের সময় বাড়ি যাওয়া থেকে শুরু করে
আপনি চাউল খাবেন, ভাত ধান দিয়ে চাউল বানিয়ে খাবেন, ওতেও জ্বালানি লাগবে। সবজি আপনার ঘর পর্যন্ত নিতেও জ্বালানি লাগবে। এই জন্য জ্বালানির দাম বাড়লে চেইন ইফেক্ট পড়ে, এর মানে সব জায়গায় দাম বাড়ে। জ্বালানি হচ্ছে জ্বালানি, এটা হচ্ছে একদম হার্ট, ফুসফুস যা বলেন, যেটা ছাড়া চলতে পারে না মানুষ। বাংলাদেশে সেই জ্বালানি নাই। এই জন্য আগে ভাগে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চায় যে আমেরিকা আব্বা আমাদেরকে জ্বালানি দেন, আমাদের তো নাই, না খেয়ে মরবো। আবারও বলছি, জ্বালানি নাই এটা একটা সংকট না, জ্বালানি সংকট মানে পুরো জাতীয় সংকট। আপনার কিচ্ছু নাই, কোনো দাম নাই, রুহুর মতো। আপনার শরীরের মধ্যে রুহু না থাকলে যেরকম আপনার কোনো দাম নাই, ওইরকম জ্বালানি না থাকলে কোনো দাম নেই। জ্বালানি না থাকলে দেশ চলতে পারে না। আন্ডারস্ট্যান্ড? বলবেন যে এখন তো বিদ্যুৎ, যেমন আপনারা যারা একটু গাড়ি টাড়ি চালান, এখন ইলেকট্রিক গাড়ি বের হয়েছে। আরে ভাই, ইলেকট্রিসিটি উৎপাদন করতেও তো জ্বালানি লাগে। হ্যাঁ, যদি কোনোদিন আসতে পারে যে সবকিছু ইলেকট্রিক করে ফেলছেন এবং বিদ্যুৎ উৎপাদন এটা জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ বা অন্য কোনো বিদ্যুৎ, তখন হয়তো বা জ্বালানি না থাকলে কিছু রিলিফ আপনি পাবেন। কিন্তু একদম জ্বালানি মুক্ত পৃথিবী অসম্ভব। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা তেল ব্যবসা। মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র, রাজতন্ত্র মানে রাজারা যা বলবে, জনগণের কথার কোনো দাম নাই। কিন্তু সেখানে একটা গোষ্ঠীর কথার দাম আছে, তারা রাজতন্ত্রকে প্রভাবিত করতে পারেন। তারা হচ্ছে তেল কোম্পানি, এই জ্বালানি কোম্পানি। বুঝতে পারছেন? রাজতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে তেল কোম্পানির কাছে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে হয় কতটা প্রভাবশালী, কতটা পাওয়ারফুল। সেই জ্বালানি বাংলাদেশে নাই। বিএনপি ক্ষমতা আসার 100 দিনের মধ্যে আপনি পাম্পে যে ফিরে আসছেন নাই, আগে ভাগে তারা সাহায্য চেয়েছে নাই। এখন বলবেন, এই যে খবরগুলো একটু আপনাদেরকে বলি, আপনি কিনতে যাবেন নাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আপনি যদি মোটরসাইকেল মালিকেন সর্বোচ্চ 2 শুনতে ভালো লাগে, ভালো লাগে না, কিন্তু কে লাগাই দিল? ওই যে সাবেক উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, উনি একজনের পিছনে আরেকজনকে লাগাই দিছে। রাজনীতিটা কেমন করলো এবার বুঝা নেন। এখন কথা হচ্ছে, উনি আবার ইন্ডিয়ান একটা পত্রিকায় ইন্টারভিউ দিয়া বলছে, আমি যদি কোনো মবের উপরে পড়ি, মানে মব যদি আমার উপরে ঝাঁপায়া পড়ে, মব জাস্টিস হয়, জাস্টিস তো না, মানে মব যদি আমাকে আক্রমণ করে, সেটার জন্য দায়িত্ব জামাতকে নিতে হবে। কেন গো? কারণ কি? ওনারা কেন আপনার উপর আক্রমণ করবে? ওনাদের কি এরকম স্বভাব? গত 17-18 মাসে দেখাইতে পারবেন ওনারা এই টাইপের মানুষ, এই মেজাজের মানুষ? এই মেজাজে তো না, আপনার কথার সাথে তো যায় না। আসলে উনি বোধহয় দেশে থাকবে না, হ্যাঁ, উনি বিদেশে চলে যাবে। ওইখানে গিয়ে ওই পত্রিকা দেখায় বলবে কি জানেন, আমার উপরে আক্রমণ করতো একটা গোষ্ঠী, যার জন্য আমি চলে আসছি, আমার জীবনের নিরাপত্তা নাই, আমাকে আশ্রয় দাও। এরকম হইতে পারে। আবার এমনও হইতে পারে ওনার বিদেশি পাসপোর্ট আছে, এখন চলে যাবে, আর আসবে না, যায় এখানে থাইকা যাবে। কিন্তু যাওয়ার আগে সব হিসাবপত্র দিয়ে যাইতে হবে, কি টাকা পয়সা কোন দিকে সরাইছেন না সরাইছেন। আপনার হাজবেন্ডের নামে অনেক কথা শোনা যায়, সব হিসাব দিয়ে যাইতে হবে। এয়ারপোর্ট দিয়া হিসাব দিয়ে কেউ যাইতে পারবেন না। দেখেন ভাই ব্রাদার, উনি বলতে চাচ্ছে আজকে যেটা উনি ব্যাখ্যা দিছে, আমরা বলতে উনি ওই উপদেষ্টাদেরকে মনে করে না, আমরা বলতে উনি মনে করাইছে মহিলা মানে নারীদেরকে। আপনারে কে দায়িত্ব দিল বলেন তো? নারীদের দায়িত্ব কে দিল আপনাকে? নারীদের হয়ে চিন্তা করার, জামাত ইসলামকে নিয়ে চিন্তা করার এই দায়িত্ব আপনাকে কে দিছে? আসলে আপনার উপদেষ্টাই বা কে বানাইলো, এটা আমার মাথায় ঢুকে না। ভাই, কিভাবে উনি উপদেষ্টা হয়? যোগ্যতাটা কি? মাপকাঠিটা কি? জানি না। যেমন এই খলিল সাহেবের একটা মাপকাঠি আছে, কারণ আমেরিকার সাথে ওনার লাইন যায় না আছে। উনি খুব কায়দা কইরা আমেরিকার সাথে কিছু চুক্তিপত্র কইরা নিছে। জাস্ট নির্বাচনের 3 দিন আগে এমন একটা টাইমে করছে, দুই দলই জানতো, কিন্তু মুখ খোলে নাই। কারণ ওই যে আমেরিকা যদি মাইন্ড করে, ঠিক কায়দা কইরা নিছে। এবং ওর সাথে শর্ত ছিল ওনাকে বিএনপিতে মন্ত্রিত্ব দিতে হবে। মন্ত্রিত্ব দিছে। এখন আজকে দেখলাম ওনার পদত্যাগ চায়। আয় হায়, এমন একজন মন্ত্রী দেখেন, গত সরকারের সময় এই 1 বছর আগেও সালাউদ্দিন সাহেব 1 বছর আগে পদত্যাগ চাইছে না? এই খলিলুর রহমান খলিল সাহেবের পদত্যাগ চাইছে। আবার দেখেন এখন ওনার পদত্যাগ চাইতেছে জামাতে ইসলাম। তার মানে কি জানেন, এই লোকটা 2 দলের কাছেই খারাপ। তার মানে কি এখন উনি কি পদত্যাগ করবে? বিএনপি কি ওনাকে ছাইরা দিবে, বাদ দিয়ে দিবে? না, অসম্ভব, হইতেই পারে না। কারণ কি জানেন, একটা উইকেট ফেলে দিবে, এত বড় উইকেট ফেলে দিবে বিরোধী দল, আর বিএনপি এটা মাইনা নিবে? না না, মাইনা নিবে না। মরণ কামড় দিয়া মাটি আঁকড়াইয়া পয়রা থাকবে। আপনারা যত রকম অপমান করেন না কেন, উনি এই পদ থেকে, এই চেয়ার থেকে মোটেও সরবে না, সরতে পারে না। কারণ কি জানেন, ওই যে শপথগুলা নিছে না, ওই শপথের সাথে
ওনাকে রাখার শপথটাও হয়ে গেছে। ওই যে লন্ডনে একটা ষড়যন্ত্র হয়েছে না, লন্ডনের ষড়যন্ত্র, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, হ্যাঁ, ইতিহাসের পাতায় এটা স্থান পাচ্ছে ধীরে ধীরে, লন্ডনের ষড়যন্ত্র। আরে লন্ডনের ষড়যন্ত্র বলতে গেলে ডক্টর ইউনূস স্যারের দিকে আবার আঙুল তুলতে হয়, ব্যথা লাগে ভাই। এতটা ভালোবাসা ভালাইছি, এখন ব্যথা লাগে। ওই যে এক আর এক মিলা গেলে ভালোবাসা হয়, প্রেম হয়, কিন্তু আলাদা কইরা দেওয়া কূটনীতি। এখন ওই কূটনীতি চালে যাইতে হবে, ওনাকে না আলাদা কইরা দিতে হবে, কিন্তু ওনাকে প্রশ্নের বাইরে নেওয়া যাবে না। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ওনাকে আনতে হবে। এই যে আপনারা আজকে ভোট চোর বলতেছেন তারেক রহমান সাহেবকে, কেন বলবেন? তারেক রহমান সাহেব কি সরকারে ছিল? সরকারে তো ছিল ডক্টর ইউনূস স্যার। ওনাকে প্রশ্নের মধ্যে আনেন। ভোট চুরি করলে উনি করছে, ওনার পুরো টিম করছে ভোট চুরি, কেন তারেক রহমান সাহেবকে বলবেন? তারেক রহমান সাহেবও সরকারে ছিল না, আপনারা জামাতও সরকারে ছিলেন না, যারাই নির্বাচন করছে কেউ সরকারে ছিল না। সরকারে ছিল ডক্টর ইউনূস স্যার এবং ওনার টিম, এবং ওই যে ইঞ্জিনিয়ার রেজাওনা, এই যে খলিল সাহেব, এরা ছিল। আবার ওই যে আসিফ নজরুল ছিল, যারাই ছিল সবাইকে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।